হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং অল অফ ইউ। আজকে অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমাদের একটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আলোচনা করার রয়েছে, সেটা হচ্ছে সি ওয়েভ রিলেটেড নানা রকমের বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন তোমাদের এক্সাম রিলেটেড। যে কোনো এক্সামের ক্ষেত্রে তোমাদের এই বিষয়গুলো ছোট ছোট জিনিস যেগুলো জেনে রাখতে হয়, তো সেইগুলো আমরা একটু জেনে নেব। দেখো আজকের বিষয়। আচ্ছা, একটি প্রশ্ন রয়েছে, সমুদ্র তরঙ্গের ক্ষয়জাত 5টি ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। এইচএস এক্সামের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটি, তাই আমি তোমাদের এইটি কেমনভাবে লিখতে হবে এবং পুরো বিষয়টা একটু বুঝিয়ে দিচ্ছি। এখানে আমি যেটা বললাম, অনেকগুলো ছোট ছোট টার্ম আমাদের জেনে রাখতে হবে, যেটা 2 মার্কসের কোশ্চেনের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। তো প্রথমে দেখো, সমুদ্র তরঙ্গ সম্পর্কে দু এক কথা বলি। এই একটা ডায়াগ্রাম আমি তোমাদের সামনে রেখেছি। এই ডায়াগ্রামটা একটু দেখো, এটা যে কোনো ওয়েভের জন্য। আমরা আজকে সি ওয়েভ পড়ছি ঠিকই, আমাদের যে কোনো ওয়েভ রিলেটেড কনসেপ্ট একটু ক্লিয়ার থাকা দরকার। একটা ওয়েভ এইভাবে পরপর এইভাবে পাস করছে, ঠিক আছে? এই ডায়াগ্রামটাকে একটু দেখো। আমি যদি বলি যে সি ওয়েভ, আচ্ছা সমুদ্র তরঙ্গ কাকে বলে, ঠিক আছে? এই একটা সহজ জিনিস আমাদেরকে একটু ক্লিয়ার করে নিতে হবে। কাকে বলবো না, বায়ুপ্রবাহের ফলে সমুদ্রের জলরাশিতে গতি সঞ্চারিত হলে সমুদ্রের উপরিভাগের জলরাশি কি করে না, একই স্থানে অবস্থান করে, মানে অর্থাৎ জলরাশি যেখানে আছি সেইখানে স্থির থেকে কি করবে, ছন্দবদ্ধভাবে ওঠানামা করবে। এই জন্য এই জায়গাটাকে একটু দেখতে হবে। জাস্ট সার্কুলার ওয়েতে এইভাবে ওঠানামা করছে। ও নিচে আসছে, নিচের জল ওপরে যাচ্ছে, আবার উপরের জল নিচে, আবার নিচের জল ওপরে, এইভাবে যখন ছন্দবদ্ধভাবে বায়ুপ্রবাহের প্রভাবে ওঠানামা করে, তখন তাকে আমরা বলছি সমুদ্র তরঙ্গ। অর্থাৎ বায়ু প্রবাহিত হলেই তবে আমরা তরঙ্গের অস্তিত্ব খুঁজে পাই। তখনই আমরা দেখতে পাই যে জল একবার উপরে উঠছে, একবার নিচে নামছে। এইটা আমাদের চোখে তখন ধরা পড়ে, ঠিক আছে? এই সমুদ্র তরঙ্গের জল অনুভূমিকভাবে স্থানান্তরিত হয় না। অর্থাৎ যদি আমি এইটা একটা প্লেস ধরি, যে জলটা এইখানের জল এইভাবে এসে এইখানে আসবে না, কি হবে, সার্কুলারভাবে ভার্টিক্যাল মুভমেন্ট হবে। ওকে, তাহলে জলরাশির স্থান পরিবর্তন যদি ঘটে, তাহলে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো সমুদ্র স্রোত, যেটা আমরা ছোটোবেলায় অলরেডি পড়েছি। অ্যাটলান্টিক ওশানের সমুদ্র স্রোত, প্যাসিফিক ওশানের ক্ষেত্রে পড়েছি, ইন্ডিয়ান ওশানের ক্ষেত্রে পড়েছি। তো এটা হচ্ছে সমুদ্র তরঙ্গ। তো একটু মাথায় ঢুকিয়ে নিতে হবে সমুদ্র তরঙ্গটা কি আসলে। আচ্ছা, এবার সমস্ত তরঙ্গের ক্ষেত্রে কি থাকে, একটা ক্রেস্ট আর একটা ট্রাফ। এখানে কতগুলো টার্ম আছে, ওয়েভ লেন্থ। দেখো, একটা ক্রেস্ট এ আর একটা ক্রেস্ট বি, তাহলে এ থেকে বি এর যা ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে আমরা বলছি ওয়েভ লেন্থ। একটু ডায়াগ্রামটা দেখো, যে এ থেকে বি এর যা ডিস্টেন্স, ডি থেকে ই এর ডিস্টেন্সও কিন্তু এক। অর্থাৎ একটা ক্রেস্ট থেকে আর একটা ক্রেস্টের যা দূরত্ব হবে, একটা ট্রাফ থেকে আর একটা ট্রাফের দূরত্বও একই হবে। তো আমি যদি ওয়েভ লেন্থের ডেফিনেশন বলি, তাহলে আমরা বলবো যে পর পর অবস্থিত একটি চূড়া থেকে আরেকটি চূড়ার মধ্যে দূরত্ব, বা পরপর অবস্থিত একটি ট্রাফ থেকে আর একটা ট্রাফের মধ্যে যে দূরত্ব, তাকে আমরা বলছি ওয়েভ লেন্থ। কখনোই মানে পরপর এই কথাটা অবশ্যই ব্যবহার করতে হবে, কেননা এ থেকে এই চূড়ার মধ্যে, আমি এটাকে ডিমার্কেট করিনি যদিও, তাহলে এই ফার্স্ট এবং লাস্ট এইটাকে যদি একটা এরকম লাইন বরাবর যোগ করি, তাহলে এটা ওয়েভ লেন্থ নয়। ওয়েভ লেন্থ হচ্ছে এ থেকে বি, কারণ পরপর দুটো ক্রেস্টের দূরত্ব। সেরকম একই রকমভাবে পরপর দুটো ট্রাফের দূরত্ব, নট এইখান থেকে এই লাইনটা,
এটা হবে না। আচ্ছা, আরেকটা ইম্পর্ট্যান্ট জিনিস কি, ওয়েভ হাইট। দেখো, একটা ক্রেস্ট থেকে একটা ট্রাফের মধ্যে দূরত্ব, মানে জাস্ট আমি যদি এইখান থেকে এইখানে একটা লাইন টানি, যা হবে এ থেকে সি পর্যন্ত, এটাকে আমরা বলছি ওয়েভ হাইট। এবং ওয়েভ হাইট আর ওয়েভ লেন্থের মধ্যে একটা সম্পর্ক রয়েছে কি, ওয়েভ লেন্থ ভ্যারাইজেস 1/1 ওয়েভ হাইট, মানে ওয়েভ লেন্থ যদি বাড়ে ওয়েভ হাইট কমবে, ওয়েভ লেন্থ যদি কমে তাহলে ওয়েভ হাইট বাড়বে। এরা পরস্পরের ওপরে নির্ভরশীল। আচ্ছা, নেক্সট আর একটা আমি ছোট্ট বিষয় তোমাদের সামনে একটু তুলে ধরবো, স্টর্ম ওয়েভ কাকে বলে। এইটা খুব পরীক্ষায় আসে, ঝঞ্ঝা তরঙ্গ, ঝটিকা তরঙ্গ এইভাবে আসে, কাকে বলে? 2 নম্বরের প্রশ্ন। কি বলবো, যে বুঝতেই পারছো টার্মটা, স্টর্ম ওয়েভ, মানে ওয়েভটা ক্রিয়েশন হবে স্টর্মের সময়। স্টর্ম মানে প্রবল গতিবেগ সম্পন্ন বায়ুপ্রবাহ। দেখো তাই লেখা আছে, ঘূর্ণিঝড় বা প্রবল বায়ুপ্রবাহ দ্বারা সৃষ্ট যে সুউচ্চ ও উত্তাল সমুদ্র তরঙ্গ বৃত্তাকৃতিতে সবেগে উপকূলে আছড়ে পড়ে তাকে স্টর্ম ওয়েভ বা ঝঞ্ঝা তরঙ্গ বলে। জাস্ট এইটুকু কনসেপ্ট আমাদের ক্লিয়ার রাখলেই হবে। তো এ বাদেও আমাদের আরও অনেকগুলো বিষয় এখানে জানার থাকে, ওয়েভ স্লোপ, ওয়েভ পিরিয়ড, ওয়েভ ফ্রিকোয়েন্সি, ওয়েভ স্পিড, এরকম অনেকগুলো কম্পোনেন্ট ওয়েভের ক্ষেত্রে আমাদের জানতে হয়। তো এবার আমরা প্রশ্নটায় চলে আসি। কি ছিল প্রশ্নটায়? দেখো বলেছে সমুদ্র তরঙ্গ, তাহলে এই হচ্ছে মোটামুটি সমুদ্র তরঙ্গ, যেটা আমরা বুঝলাম যে একটা বায়ুপ্রবাহ যার প্রভাবে সমুদ্রের জলরাশি উল্লম্বভাবে একটা নির্দিষ্ট জায়গায় ওঠানামা করে, তাকে আমরা বলছি সমুদ্র তরঙ্গ। তো এর প্রভাবে ক্ষয়জাত 5টি ভূমিরূপ, তাহলে ক্ষয়টা কোথায় হবে? নিশ্চয়ই উপকূলে। তাহলে উপকূলীয় অঞ্চলে ক্ষয়জাত 5টি ভূমিরূপ দেখা যায়। এরকম 5 মার্কসের কোশ্চেনের ক্ষেত্রে চেষ্টা করবে একটা ইন্ট্রোডাকশান পার্ট রাখার, ডাইরেক্ট অ্যান্সারে না গিয়ে। কী আছে এরকমই লিখবে যে সমুদ্র তরঙ্গ হলো এক প্রকার বহির্জাত প্রাকৃতিক শক্তি, এই তরঙ্গের আঘাতে উপকূলীয় অঞ্চলে কয়েক প্রকার ক্ষয়জাত ভূমিরূপ সৃষ্টি হয়। ফার্স্ট ওয়ান কী আছে দেখো, ক্লিফ। ক্লিফ মানে ভৃগু। ভৃগু যে কোনো জায়গাতেই তৈরি হতে পারে, এইটা সি ক্লিফ, আছে সমুদ্রে তৈরি হয়। আচ্ছা, কি আছে না, সমুদ্র তরঙ্গ ক্রমাগত আঘাত করে অবঘর্ষ প্রক্রিয়ায় উপকূলের শিলাস্তরকে ক্ষয় করে যে খাড়াই এবং উল্লম্ব খাঁজের সৃষ্টি করে তাকে সামুদ্রিক ভৃগু বলে। দেখো ডায়াগ্রামটা, উইথ ডায়াগ্রাম আমাদের কোশ্চেন ছিল, তাই আমরা চেষ্টা করব প্রত্যেকটা টপিকের সঙ্গে ডায়াগ্রামকে দেওয়ার। এই দেখো এটা সি ক্লিফ। কি হয়েছে, এই তরঙ্গটা একটা সময় এইখানে আসছে, জোয়ারের সময় যখন জলগুলো উঠে আসছে আঘাত করছে এই দেয়ালে, আঘাত করে পর পর ক্ষয় করে দিচ্ছে। এই জন্য যে ভৃগুটা তৈরি হয়েছে, ঢাল, এই অংশটাকে তখন আমরা বলছি সি ক্লিফ। আচ্ছা, এই ক্লিফটা আবার দেখো নিরপেক্ষ ভৃগু, দুর্বল ভৃগু, জটিল ভৃগু, মিশ্র ভৃগু, ঠিক আছে। নেক্সট ওয়ান, ওয়েভ কাট প্ল্যাটফর্ম, তরঙ্গ কর্তৃত মঞ্চ, যেটা আমরা নদীর ক্ষেত্রেও দেখেছিলাম, রিভার টেরাস, আছে নদী মঞ্চ। দেখো ওয়েভ কাট প্ল্যাটফর্ম কোনটা, এইটা ওয়েভ কাট প্ল্যাটফর্ম, অর্থাৎ ওয়েভ দ্বারা ক্ষয়জাত একটি স্থান। কি আছে যে সমুদ্র তরঙ্গের আঘাতে ভৃগুর পশ্চাৎ অপসারণের ফলে, অর্থাৎ ভৃগুটা আজ এখানে ছিল, পরবর্তীতে এখানে এসেছে, পরে আবার এখানে আসবে, তারপরে এখানে আসবে, পর পর পিছনের দিকে ক্ষয় করে করে চলে আসবে। এই পশ্চাৎ অপসারণের ফলে সম্মুখে অর্থাৎ সামনের দিকে এই অংশে যে মঞ্চের ন্যায় ভূমিরূপ সৃষ্টি হয় তাকে বলে তরঙ্গ কর্তৃত মঞ্চ। এটি আবার প্রকৃতি অনুসারে 3 প্রকার হতে পারে, শোর প্ল্যাটফর্ম, স্টিপের প্ল্যাটফর্ম, স্টর্ম ওয়েভ প্ল্যাটফর্ম, এটসেট্রা। এগুলো আর আমাদের ডিটেলে ডিসকাশন করার দরকার নেই। আচ্ছা, নেক্সট চলে এসো কেফ। কেফ কি,
কেভ হচ্ছে যে দেখো সমুদ্রে এই যে উপকূলীয় অংশে কোথাও যদি দুর্বল শিলা থাকে, দুর্বল শিলা মানে এই যে চুনাপাথর, ডলোমাইট, অর্থাৎ জলে দ্রবণীয় অর্থাৎ দ্রাব্য প্রকৃতির কোনো শিলার উপস্থিতি যদি থাকে, তাহলে তরঙ্গের আঘাতে ওই অংশে তাড়াতাড়ি ক্ষয় পেয়ে যায়, এবং ক্ষয় পেয়ে এখান থেকে দ্রাব্য মেটেরিয়ালগুলো সেগুলো বাইরে বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে এই অংশে গুহার সৃষ্টি হয়। ঠিক আছে, স্কটল্যান্ডের ফিঙ্গল গুহা, যার দৈর্ঘ্য 75 মিটার এবং উচ্চতা 40 মিটার। আচ্ছা, নেক্সট দেখো ব্লো হোল। এইটা কেমন, এই ডায়াগ্রামটা, এইটাকে আমরা বলছি ব্লো হোল। এটা উপকূলের ওপরে তৈরি হয়েছে। কি হয়েছে দেখো, এইটা হচ্ছে ওসানিক ওয়াটার, এইখান দিয়ে জল প্রবল বেগে এসে এখানে আঘাত করছে, এইটা দিয়ে জল বেরাচ্ছে। কি না, অনেক সময় শক্তিশালী সমুদ্র তরঙ্গের প্রভাবে সামুদ্রিক গুহার মধ্যে বাতাস অবরুদ্ধ হয়ে যায় ও তা বের হবার পথ না পেয়ে গুহার ছাদে, মানে এই যে জায়গায় এয়ারটা ছিল সেই এয়ারটা কোথাও বেরোতে পারছে না, কি করছে না, এইখানে একটা কেভ আছে, এই কেভ দিয়ে প্রবেশ করেছে, প্রবেশ করে এই গুহার ছাদে সেখানে ধাক্কা দিচ্ছে। ধাক্কা দিলে কী হবে, একটা সময়টা পাতলা হতে থাকবে, পাতলা হতে হতে ফেটে যাবে, সশব্দে ফেটে যায়, দিয়ে ফোয়ারার মতো জল এই হোলটার ভেতর দিয়ে বেরিয়ে আসে। এটাকেই আমরা বলছি ব্লো হোল বা স্বাভাবিক চিমনি, ন্যাচারাল চিমনি বলে। তাহলে কি হলো, একটা কেভ তৈরি হলো, কেভ দিয়ে জল ঢুকছে, তার সঙ্গে সঙ্গে এয়ারগুলোও ঢুকছে। এয়ারটা যখন ভেতরে ঢুকে গেছে তখন সে বেরোনোর জায়গা পাচ্ছে না, ভেতরে থাকা মানে ওর মধ্যে একটা চাপ রয়েছে, ওই চাপটা সে কোথায় না গুহার ছাদে দিতে থাকে। দিলে কি হবে, এই ছাদটা ক্রমাগত পাতলা হবে, পাতলা হতে হতে এক সময় তা ফেটে যাবে, এবং ফেটে গেলে এই সামুদ্রিক জল এই পথ দিয়ে গিয়ে এই অংশে সশব্দে বেরিয়ে আসে ফোয়ারার মতো, এটাকে আমরা বলছি ব্লো হোল। ওকে, নেক্সট আমি ভুলে এটা 4 নম্বর দিয়ে দিয়েছি, এটা 5 নম্বর আমাদের ল্যান্ডফর্ম হবে জিও। জিও আর একটু বড়। কি না, গুহার আয়তন যদি বৃদ্ধি পায় তাহলে ক্রমশ তার ছাদ পাতলা হতে থাকে, একসময় ওই ছাদটা পুরো ধসে যায়, মানে এই ব্লো হোলটা যতটা ছিল জল বেরোতে বেরোতে এই সারাউন্ডিং যে থিন লেয়ারগুলো আছে সেই পাতলা অংশগুলো ভেঙে গেছে, ভেঙে গেলে এই পরিস্থিতি তৈরি হয়েছে, তখন তাকে আমরা নাম দিয়েছি জিও, এবং এর মধ্য দিয়ে জোয়ারের সময় সমুদ্রের জলের প্রবাহ লক্ষ্য করা যায়, যাকে স্কটল্যান্ডে জিও বলে। তো আমাদের যদি 5 নম্বরের প্রশ্ন আসে, আমরা এইভাবে 5টা ল্যান্ডফর্ম উইথ ডায়াগ্রাম এইভাবে আমরা লিখতে পারি। তো আশা করি এখানে 5-এ 5 পাওয়া যাবে যদি আমরা এইভাবে একটু সাজিয়ে গুছিয়ে লিখে ফেলি। ওকে, তো আজকে এই পর্যন্ত থাক, পরে আবার একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ, তোমরা সবাই ভালো থেকো, বাই।